আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নে আমাদের বলা হয়েছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথ হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসে, অর্থাৎ N3 মানে ইলেকট্রনের তৃতীয় কক্ষপথ মানে N3 হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ N2-তে ফিরে আসে এবং ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ দেওয়া রয়েছে 1.6 × 10⁻19 কুলম্ব। প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া রয়েছে 6.63 × 10⁻34 জেএস এবং আলো দ্রুতি সি এর মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড ইনভার্স 1 এবং এপসিলন নট শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দেওয়া রয়েছে 8.854 × 10⁻12 সি স্কোয়ার n ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ঠিক আছে, আমাদের এগুলো হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল। এখন আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ আমাদের ব্যাসার্ধকে তো R দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর তৃতীয় কক্ষপথ মানে R3 = হোয়াট, এটাই আমাদের বের করার কথা বলা হয়েছে। যদি আমরা গ নং প্রশ্নের উত্তরে যাই তাহলে আমরা আগে দেখি আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31, ইলেকট্রনের আধান মানে ই এর মান দেওয়া রয়েছে 1.6 × 10⁻19 কুলম্ব। এই যে ইলেকট্রনের আধান, এটা ইলেকট্রনের আধান মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং কোয়ান্টাম সংখ্যা আমাদের বলা হয়েছে যে পরমাণুর তৃতীয় কক্ষপথ অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3 এবং প্লাঙ্কের ধ্রুবক h এর মান দেওয়া ছিল শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা এপসিলন নটের মান দেওয়া ছিল। আমাদের বের করতে হবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ R3 = হোয়াট। তো আমরা জানি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ R3 মানে তৃতীয় ব্যাসার্ধ নির্ণয়ের যে রাশিমালা সেটা আমরা জানি n² h² এপসিলন নট /π_m_e²। এখন যদি আমরা মান বসে এখানে n এর মান কত, তৃতীয় কক্ষপথ, তাহলে 3² ইন্টু প্লাঙ্কের ধ্রুবকের মান বসিয়েছে, উপরে স্কোয়ার ইন্টু এপসিলন নটের মান বসিয়েছে। এবার পাই ইন্টু এম এর মান বসিয়েছে 9.1 × 10⁻31 ইন্টু চার্জের ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 হোল স্কোয়ার। তো আমরা যদি এতটুকু ক্যালকুলেট করি আমরা পাবো 4.788 × 10⁻10 মিটার। এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। এখন আমরা যদি গ নং প্রশ্নটি দেখি, ইলেকট্রনটির শক্তি যে বিকিরণ নিঃসরণ করে তা চোখে দেখা যাবে কি, অর্থাৎ আমাদের ল্যামডার মানটা বের করতে। চোখে দেখা মানে হচ্ছে অর্থাৎ দৃশ্যমান হবে কিনা। যদি আমাদের দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়ে তাহলে দেখা যাবে, আর যদি দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে দেখা যাবে না। তো আমাদের এটাই বের করতে বলা হয়েছে যে ইলেকট্রনটির যে শক্তির যে বিকিরণ ঘটেছে, বিকিরণ মানে কি এই যে আমাদের N3 থেকে যে N2-তে যে এসেছে, মানে ইলেকট্রন তৃতীয় কক্ষপথ হতে যে উত্তেজিত হয়ে দ্বিতীয় কক্ষপথে এসেছে, এর মানে কি শক্তির বিকিরণ ঘটেছে। এই ক্ষেত্রে আমরা ল্যামডার মানটা বের করবো। ল্যামডার মানটা যদি আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জের মধ্যে পড়ে তাহলে সেটি চোখে দেখা যাবে, আর যদি ওই রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে চোখে দেখা যাবে না। তো আমাদের আগে কী করতে হবে যে ইলেকট্রন তৃতীয় কক্ষপথের শক্তি, ইলেকট্রন তৃতীয় কক্ষপথ হতে যে ইলেকট্রন উত্তেজিত হয়ে দ্বিতীয় কক্ষপথে আসে, এই তৃতীয় কক্ষপথে আগে শক্তির পরিমাণটা বের করতে হবে। আমরা জানি তৃতীয় কক্ষপথের শক্তির পরিমাণ E3, আর শক্তির পরিমাণ নির্ণয়ের যে রাশিমালা সেটি হচ্ছে -e_m⁴ 8n² h² এপসিলন নট স্কোয়ার। এখন m এর মান বসিয়েছে 9.1 × 10⁻31 ইন্টু ইলেকট্রনের আধানের মান বসিয়েছে 8, n এর মান হচ্ছে তৃতীয় কক্ষপথ। প্রথমে তো তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে এসেছে, তো তৃতীয় কক্ষপথ 3², প্লাঙ্কের ধ্রুবকের মান স্কোয়ার এবং এপসিলন নটের মান হোল স্কোয়ার। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে আমরা মানটা পাবো 0, কিন্তু 0 তো আমাদের উত্তর না। তো আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব, আমি এখানে জায়গা স্বল্পতার কারণে ক্যালকুলেশনটা আমি এই সাইডে দেখিয়েছি, কিন্তু কেউ যদি এটা পুরো ক্যালকুলেটারে ক্যালকুলেট করে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 0, কিন্তু 0 আমাদের অ্যান্সার না। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব, আমরা এই অঙ্কটা ভেঙে করব। ভেঙে বলতে আমরা এখানে মাইনাসটা তো এই যে মাইনাসের জায়গায় রেখেছি, এই যে ডিভাইডেড চিহ্নটা, এখানে আমাদের প্রথমে
কি আছে যে 9.1 আর এখানে এই যে 1.6, এটা আমরা প্রথমে এখানে লিখলাম এই যে 9.1 ইন্টু 1.6, আর এখানে কত, এখানে হচ্ছে 10⁻31 আর এখানে হচ্ছে 10⁻19 উপর আবার 4। তাহলে আমি প্রথমে আগে যে -19-এর সাথে আমরা জানি না পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে আমরা আগে -90 ইন্টু 4 মানে 19 কয়বার আছে, 4 বার আছে, তো 4 বার করলাম। আর এখানে কত আছে -31, তো আমরা -19 4 বার আছে আর -31, তো এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো যে -107। এবার আমরা পরবর্তীতে গেলাম, এখানে আমাদের ছিল 8 আর এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 8 নং কত, এই যে 72, আর এখানে ছিল আমাদের 6.63 আর এখানে ছিল 8.854, তো আমি এই দুইটা মান এখানে লিখছি। এখন আমাদের হচ্ছে পাওয়ারের কাজ করা, পাওয়ারটা যদি আমরা দেখি এখানে -34 স্কোয়ার, তো এই যে -34 পাওয়ারে গুণ হয়, তাহলে 34 ইন্টু 2, আর এখানে কি হয়েছে -12 আর এখানে 2, তাই পাওয়ারে গুণ হয়, তাহলে -34 ইন্টু 2 আর হচ্ছে গিয়ে -12 ইন্টু 2, তো আমরা এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 15। আচ্ছা, এবার যদি আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি, তো আমরা এখানে পাবো হচ্ছে -92, ঠিক আছে। এবার আমরা পরের লাইনে যদি দেখি যে মাইনাস, এখানে কি ছিল 9.1 ইন্টু 1.6 আর এখানে কি ছিল 72, 6.63 ইন্টু 8.854। এবার আমরা এই পাওয়ারের কাজগুলো করবো। আমি কিন্তু এখানে পাওয়ারের মানটা লিখি না, আমি কী করেছি ওই যে আমাদের ক্লাস 9-10-এর লগারিদম ম্যাথগুলো উপর নিচ যদি পাওয়ার থাকে তাহলে আমরা কি করবো, এই যে উপরে কি ছিল যে -107 আর এখানে হচ্ছে এখানে যে -107 না, এই মাইনাসটা আমি লিখবো না, তাহলে মাইনাসে দুটো প্লাস হয়ে যায়, তাহলে এটা আরও বেশি হয়ে যায়। সো আমি হচ্ছে কি এই মাইনাসের জায়গায় রেখে দেবো, এখানে শুধু 107 আর এখানে কি ছিল যে 107 আর এখানে যে 72 ছিল না, 107 আর হচ্ছে কি 92 ছিল না, এই 92টি এখানে লিখবো, ঠিক আছে। তো এই মাইনাসের জায়গায় রেখে দিব। আর এই যে 107 আর এখানে ছিল -92, 107 থেকে যদি 92 বাদ দিই তাহলে আমরা পাবো শুধু 15, ঠিক আছে। তো এবার আমি এতটুকু যদি ক্যালকুলেট করি এবার আমি পাবো -3.4 ইন্টু 10⁻18, ঠিক আছে। কিন্তু এবার 18 যেটা আমাদের আসবে জুলে, ঠিক আছে। কিন্তু এবার আমরা তো জুলে রাখলে হবে না, আমাদের শক্তিটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল, যেহেতু আমি এই জায়গাটা কিসে রাখবো, 19-এ রাখবো, মানে আমি জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। তো আমি 1.6 ইন্টু 10⁻19 দ্বারা কী করব, ভাগ করব। সুতরাং আমি যেখানে কি পেয়েছি 18 পেয়েছিলাম না, তো আমি এটাকে কী করব 19 বানানোর চেষ্টা করব। তো আমি এই যে 18 থেকে 19 কীভাবে বানাই, আমি যদি এখানে পাওয়ার একটা বাড়ে তাহলে এই সাইডটা কী হবে, আমি এই 18 আমি এখানে পেয়েছিলাম 18, আমি বানাবো কি এটার মতো সিমিলার বানাবো 19। তো আমি যদি 19 বানাই তাহলে এখানে একটা কমে যাবে, ঠিক আছে। তো আমি এখানে 18 থেকে 19 বানালাম, তাহলে এখানে 3 থেকে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তো -2.4 ইন্টু 10⁻90। তো আমি যেটা লিখে নিব। তোমরা এই ক্যালকুলেশন করার পর প্রথমে এই পর্যন্ত করবা, তারপর তুমি তো এই যে ইলেকট্রন ভোল্ট নেওয়ার জন্য এতটুকু ভাগ করবা, তখন তুমি দেখবা যে তোমার কিসের শর্ট আছে। যদি এখানে 18 বা আমি যদি 20 বানাতে চাই, নর্মালি 20 বানানো লাগে না, কারণ আমরা তো জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। তো এটা যদি আমাদের 17 থাকে তাহলে আমি এখানে 2 বাড়াবো, তাহলে এখানে কি করব 2 কমাবো, এভাবে আমি এটা করব, ঠিক আছে। তো এবার এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো -1.5 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা পাইছি তৃতীয় কক্ষপথের শক্তির পরিমাণ। এবার আমি সেম টু সেম ভাবে আবার দ্বিতীয় কক্ষপথের শক্তির পরিমাণটা যদি বের করতে চাই, এই যে আমরা সেম রাশিমালা, আমাদের দ্বিতীয় কক্ষপথের শক্তির পরিমাণের রাশিমালা এটা, এই মানগুলো বসাবো। এই ক্যালকুলেশনটা আমি ওই যে তৃতীয় কক্ষপথের রাশিমালা যেভাবে বের করছি যে পাওয়ার পর সেম সেভাবে আমি বের করব। তারপর জুল থেকে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। এখন যদি আমি দেখি এখানে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আসলে বিকৃত শক্তি কী হয়। আচ্ছা, এখানে আমাদের তৃতীয় কক্ষপথ থেকে আমি উদ্দীপকে তো দেখিয়েছি তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে, তাই তৃতীয় কক্ষপথ যদি মানে বড়
বড়টার থেকে যদি ছোটোটাতে আসে তাহলে কি হয়, বিকৃত হয়। বিকৃতির ক্ষেত্রে আমাদের সূত্রটা মাইনাস। আর যদি দ্বিতীয় থেকে তৃতীয়তে যাইতো, মানে এটা তোমার বড়টার থেকে ছোটোটা আসছে, যদি ছোটোটার থেকে বড়টা যেত তাহলে সেটা হয়তো শোষিত। শোষিত হলে আমরা কি লিখতাম, প্লাস লিখতাম, ঠিক আছে। তো যেহেতু বিকৃত হয়েছে তাহলে তৃতীয় থেকে আমাদের দ্বিতীয়তে আসছে, তো আমাদের মাইনাস সূত্রটা হবে। এখন আমি ওই যে তৃতীয় কক্ষপথের যে মানটা পাইছিলাম -1.5, আর এই যে সূত্রের মাইনাস, আর এখানে E2 এর মান পাইছি -3.4, এই যে মানে, তো এতটুকু ক্যালকুলেশন করলে এটা পাবো আমরা 1.9 ইলেকট্রন ভোল্ট, যেহেতু এখানে ইলেকট্রন ভোল্ট ছিল। এখন আমরা যদি আবার ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করি, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল, এই যে জুলে কনভার্ট করছি। কিন্তু আমাদের তো নির্ণয় করতে বলছে যে দৃশ্যমান হবে কি, অর্থাৎ আমাদের নিঃসৃত করলে চোখে দেখা যাবে কিনা, অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো আবার বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে আমরা সূত্রটা জানি ডেল ই সমান AC/λ। তো এবার আমরা এই যে ডেল ইর জায়গায় ল্যামডা আনলাম, ল্যামডার জায়গায় ডেল ই আনলাম। তো এবার মান বসে প্লাঙ্কের ধ্রুবক, আলোর বেগের মান বা আলোর দ্রুতি, এবার হচ্ছে ডেল ইর মান হচ্ছে এখান থেকে বসিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এরা মানটা পেয়েছি, এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 6.54 × 10⁻7 মিটার। আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এই লাইনটা সবার মুখস্থ জানা থাকলে সবচেয়ে ভালো হয়, কারণ অনেক সময় উদ্দীপক আমাদের নাও দেওয়া থাকতে পারে। আমরা সকলেই জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 3.5 × 10⁻7 মিটার থেকে 7.5 × 10⁻7 মিটার পর্যন্ত। যেহেতু উদ্দীপকে বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যটি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে পড়ে, অর্থাৎ এই যে এটা 3 থেকে 7-এর মধ্যে, আর আমাদের এখানে কত আছে, 6 না। তো আমরা যেহেতু এটা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সীমাবদ্ধ মধ্যে অবস্থিত, সুতরাং ইলেকট্রনটি শক্তির যে বিকিরণ নিঃসরণ করে তা খালি চোখে দেখা যাবে, অর্থাৎ এটা দৃশ্যমান হবে, খালি চোখে দেখা যাবে। এটাই হচ্ছে আমাদের গহন প্রশ্নের উত্তর।